রাত 11টার বেশি বেজে গেছে। হাত ধুয়ে ফ্রেশ হয়ে সেই কখন রুমে এসে বসে আছে হৈমি, কিন্তু রুদ্রের কোনো খবরই নেই। বাড়ির সবাই বলেছে রুদ্র সন্ধ্যার আগে বেরিয়েছে। হৈমির খুব খিদে পেয়েছে, কিন্তু খেতে মন চায়নি, তাই বলেছে রুদ্র আর তার খাবার রুমে দিতে, দুজন একসাথে খাবে। কিন্তু রুদ্র এখনো বাড়ি এলো না। কয়েকবার ফোন করেছে, কিন্তু রিসিভ করেনি। রাগে দুঃখে পেটে চেপে শুয়ে পড়ল। 12টার দিকে রুদ্র বাড়ি ফিরল, সাথে রেদওয়ান শেখ। রুদ্রকে ধরে গাড়ি থেকে নামাতে যেতেই রুদ্র বাধা দিল, বলল, আমি পারবো, আপনাকে অনেক ধন্যবাদ। রেদওয়ান শেখ এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবার সাথে এত ফর্মালিটি করতে হবে না, চল অনেক হয়েছে, আর একটা কথা বলতে পারবি না, মার খাবি। বলেই কাঁধে ধরল। রুদ্র মৃদু হেসে বলল, বাবা ছাড়ুন, কেউ দেখলে সন্দেহ করবে। আমি চাই না এখনো সবটা সবাই জানুক, প্লিজ। রেদওয়ান শেখ বললেন, আমার মনে হয় তোর মা আর হৈমির সাথে ওই লুকোচুরি বন্ধ করা উচিত। বিশেষ করে হৈমি, বাচ্চা মেয়েটা এত জটিলতা বুঝবে না, হুট করেই এসব সামলে আসলে ভুলও বুঝতে পারে। দেখ বাবা, স্বামী স্ত্রীর মাঝে এত গোপনীয়তা ভালো নয়। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কর্ম সম্পর্কে জানার অধিকার আছে। তুই তো অন্যায় পথে কাজ করছিস না, তাহলে কেন লুকাচ্ছিস? দাম্পত্যে অতি গোপনীয়, বিব্রতকর ও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। তুই যথেষ্ট বুদ্ধিমান ছেলে, আশা করি এতে বোঝাতে হবে না তোকে। রুদ্র ছোট করে করে বলল। আপনি ভিতরে যান, আমি যাচ্ছি কিছুক্ষণ পর। রেদওয়ান শেখ চিন্তিত মুখে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, ব্যান্ডেজ দেখে যখন বৌমা প্রশ্ন করবে, আশা করি সত্যিটা বলবি। রুমে এসে বিছানায় তাকাতে দেখলো হৈমি পাশ ফিরে শুয়ে আছে। রুদ্র নিঃশব্দে কাবাটের সামনে গিয়ে কাবলি খুলে ফেলল। পকেটে যে পিস্তল আছে সে খেয়ালই নেই। কাবলি খোলার সাথে সাথে পিস্তল পড়ে গেল মেঝেতে। শব্দ পেতেই শোয়া থেকে লাফিয়ে উঠে বসলো হৈমি। ঘাড় উঁচু করে মেঝেতে পিস্তল দেখেই আঁতকে উঠল সে। চিৎকার করে বলল, পিস্তল? কিসের পিস্তল? আপনি আপনি এটা কোথায় পেলেন? গুন্ডা? তার মানে আসলে আপনি একটা গুন্ডা? ভয়ে তোতলাতে তোতলাতে বলল হৈমি। রুদ্র চমকে গিয়ে হৈমির দিকে একবার, পিস্তলের দিকে একবার তাকালো। হৈমি ভয়ে যে এখন দৌড় দেবে রুমের বাইরে যাওয়ার জন্য বেশ বুঝলো রুদ্র। সত্যি তাই হলো। হৈমি বিছানা থেকে দ্রুত নেমে দৌড়ে দরজা অব্দি গিয়েছে। অমনি খপ করে ধরে টেনে ভেতরে নিয়ে দরজা লক করে দিল রুদ্র। হৈমি চিৎকারে বাড়ির অর্ধেক লোকের কানে পৌঁছে গেল। রুদ্র হৈমির মুখ চেপে দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট স্টপ হৈমি, বাড়াবাড়ি করো না, শান্ত হও, চুপ করে 2 মিনিট সময় দাও আমায়। বেশ ধস্তাধস্তি শুরু হয়ে গেল দুজনের। রুদ্রর পিঠে করা ব্যান্ডেজে চাপ পড়তেই ব্যান্ডেজ ভেদ করে রক্ত বেরিয়ে এলো, যার ফলে মেজাজ প্রচন্ড মাত্রায় গরম হয়ে গেল। এদিকে বাড়ির লোকজন দরজায় শব্দ করছে। সকলকে যদি হৈমি যা দেখেছে তা বলে দেয়, সমস্যা হবে, মারাত্মক সমস্যা। তাই শরীরের সর্বশক্তি খাটিয়ে হৈমির গালে থাপ্পড় বসালো। টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে বিছানায় পড়ল হৈমি। রাগের শরীর থরথর করে কাঁপছে রুদ্রর। এই মুহূর্তে মনে হচ্ছে নিজের জন্য সবচেয়ে অযোগ্য পাত্রীকেই বেছে নিয়েছে সে। বাইরের লোকদের উদ্দেশ্যে বলল, কিচ্ছু হয়নি, তেলাপোকা দেখে ভয় পেয়ে গেছে, আমি আছি, সমস্যা নেই। কথাটা সকলে বিলিভ করলেও মাহের একটুও বিলিভ করলো না। তবুও চুপচাপ চলে গেল সেখান থেকে। সকলে চলে যাওয়ার টের পেতেই রুদ্র রক্তচক্ষুতে তাকালো হৈমির দিকে। হৈমি ভয়ে কান্না শুরু করে দিয়েছে, বিড়বিড় করে বকছে সমানে, আর চোখে তাকাচ্ছেও একটু পরপর। নিজের আহত হওয়ার কথা ভুলে গিয়ে রাগে কবে হৈমির গলা চেপে ধরল রুদ্র। বলেছিলাম না চুপ করতে? হ্যাঁ, আমি গুন্ডা, আমি মাস্তান। তো কি হয়েছে? কি করবি তুই? পালাবি আমার থেকে? এই পালাবি? কোথায় পালাবি বল? চিৎকার করে বলল রুদ্র। কেঁপে উঠল হৈমি, কাশি আসছে তবুও কাশতে পারছে না, এত জোরে চিপে ধরেছে রুদ্র। নিভু নিভু চোখে রুদ্রের ভয়ঙ্কর মুখের দিকে তাকালো। রুদ্রের ভয়ানক সেই রূপ দেখে অন্তরাত্মায় কেঁপে উঠল তার। চোখ বেয়েও অঝরে পানি পড়তে লাগলো। ড্রাইভার শরীফকে পাঠিয়ে দিয়েছে ডক্টর সুবর্ণাকে নিয়ে আসার জন্য। ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে রুদ্র। সুরভি বেগম বেশ বকাচকাই করছেন তাকে। রেদওয়ান শেখ কিছু বলার ভাষা পেলেন না। ছেলেকে বারবার বোঝানো সত্ত্বেও হৈমিকে সবটা তো বলেননি, বরং মেয়েটার গায়ে হাত তুলেছে। বড্ড চিন্তায় পড়ে গেলেন তিনি। সব ঠিক থাকলেও ছেলের মাথাটা কেন যে ঠিক থাকে না বুঝতে পারেন না তিনি। এত রাগ, এত জেদ তার ছোট্ট ছেলের হবে কখনো কল্পনাও করতে পারেননি। সুরভি বেগম মুখ ভার করে রুদ্রর পাশে বসে আছে।
রেদওয়ান শেখ ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করছেন। ওপরে হৈমিকে জড়িয়ে ধরে বসে আছে নয়ন আর নয়না। রাগের বশে যখন হৈমির গলা চেপে ধরেছিল, রুদ্র হৈমি নিভু নিভু চোখে অল্প আওয়াজ করতেই রুদ্রর হুঁশ ফেরে আর ছেড়ে দেয় হৈমিকে। হৈমিও নেতিয়ে পড়ে বিছানায়। বিষয়টি আর চাপা থাকে না, এক এক করে সকলের কানে কথাটা পৌঁছে যায়। তবু ভয়ে কেউ টু শব্দটিও করে না, একমাত্র সুরভি বেগম বাদে। ডক্টর সুবর্ণা এসে হৈমিকে দেখে কিছু মেডিসিন লিখে দেয়। শরীফ যায় মেডিসিন আনতে। রুদ্র চুপ করে বসে আছে। সুবর্ণা সকলকে বাইরে যেতে বলে। সকলে চলে যায়। রুমে এখন হৈমি, রুদ্র আর সুবর্ণা ছাড়া কেউ নেই। হৈমির গায়ে একটা পাতলা কাঁথা টেনে দিয়ে গেছে রয়না। মেয়েটার শরীরে হালকা কাঁপছে। সেই কাঁপুনি দেখে ভ্রুকুচকে রুদ্র তাকালো সুবর্ণার দিকে। কিরে, আমাকে মেরে ফেলবি? তোর বউয়ের অসুস্থতা 2 মিনিটে সারাতে পারলাম না বলে? বলল সুবর্ণা। রুদ্র হৈমির পায়ের কাছে বসেছিল। সুবর্ণার কথা শুনে বিরক্তির চাহনিতে চেয়ে আবার চোখ মেঝেতে স্থির রাখল। সুবর্ণা রুদ্রের পাশে বসে রুদ্রের হাতের উপর হাত রেখে বলল, রাগটা একটু কমা রুদ্র। এই রাগটাই তোর জীবনের কাল হয়ে দাঁড়াবে। আগামীকাল থেকে তোরা 2 জন নতুন জীবন শুরু করবি। আর আজকে এমন ঘটালি, মেয়েটার মনের অবস্থা কি হচ্ছে একবারও ভেবে দেখেছিস? রুদ্র উঠে পড়ল। সুবর্ণা লক্ষ্য করল রুদ্রের কাবলির পিঠের অংশ ভেজা। কালো কাপড় হাওয়াতে পানি না রক্ত বোঝা যাচ্ছে না। তাই ভ্রুকুচকে ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো, এই তোর পিঠে কি হয়েছে? হৈমির চিন্তায় খেয়ালই ছিল না নিজের ব্যথার কথা। সুবর্ণার কথায় তখনই কাবলি খুলে ফেলল। সুবর্ণা পিঠ দেখে আতকে উঠে বলল, হাই আল্লাহ, এসব কি? সত্যি করে বলতো কি হয়েছে দেখি। এখানে বস, ব্যান্ডেজ করতে হবে আবারও। কতটা কেটেছে দেখি, সেলাই করা লাগবে নাকি? এত কথা বাদ দিয়ে কাজটা কর। 3টে সেলাই পড়েছে। সুবর্ণা ব্যান্ডেজ খুলতে খুলতে বলল, কাহিনী কি বলতো? জামাই বউ মিলে মারপিট করছিস নাকি? প্রাইম মিনিস্টারকে হুমকি দেওয়ার খবর নিশ্চয় শুনেছিস। সেটারই ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। প্রাইম মিনিস্টারের বাড়ি থেকে ফেরার পথে অ্যাটাক করা হয়। আমি 95% নিশ্চিত ছিলাম এসবে জড়িত ওনার নিজের লোকদের মধ্যেই কেউ। বাকি 5% আমাকে অ্যাটাক করার পর নিশ্চিত হয়েছে। বাড়ির ঝামেলার সাথে লোক নিতে পারিনি, একে গিয়েছিলাম। ফেরার পথে গাড়ি তুলতে যাব, তখন এসব ঘটনা ঘটে। বাড়ি ফিরেও শান্তি নেই। সত্যি এখন আফসোস হচ্ছে। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আজ এ পরিস্থিতি দাঁড়াতো না। সব যে খুলে বলবো তারও উপায় নেই। কখন মুখ ফুসকে কার সামনে কি বলে দেবে, আর বিপদে পড়তে হবে আমাদের পুরো টিমের। নিচু গলায় সবটা খুলে বলল রুদ্র। সুবর্ণা এক দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, ডোন্ট ওয়ারি, এত চাপ নিচ্ছিস কেন? সবটা খুলে বুঝিয়ে বললেই বুঝতে পারবে। এতটাও অবুঝ নয় ও। আর আফসোস করছিস কেন? ভালোবেসে আফসোস করা মানেটা কি সিরিয়াসলি বুঝলাম না। রুদ্র আর চোখে তাকালো হৈমির দিকে। চাপা এক শ্বাস ছেড়ে বলল, ভালোবাসি। ভালোবাসি বলে ওর বোধ অভ্যাসগুলোকে ভালোবাসবো এমনটা তো না, তাই না? মানুষ যাকে ভালোবাসে তার সব কিছুই ভালোবেসে ফেলে। তার সকল বদ অভ্যাসগুলো তখন ভালো লাগতে শুরু করে। ধরুন আমি ডিফারেন্টভাবে ওকে ভালোবাসি। আমি ওকে ভালোবাসি, ওর বদ অভ্যাসগুলোকে নয়। ঘণ্টাখানেক আগে যে অবস্থা শুরু করেছিল, ওর জায়গায় অন্য কেউ হলে হাত পা ভেঙে বসিয়ে রাখতাম। হয়েছে, গলা টিপে আত্মরা তো করেই দিয়েছিস। আর কি বাকি রেখেছিস? দেখ রুদ্র, রাগটা একটু কমা। আজ বউ হয়েছে, কাল বাচ্চা হবে। আমার তো টেনশন হচ্ছে। রাগের মাথায় বাচ্চার গায়ে একদিন হাত তুললেই তো বাচ্চা শেষ। কথার ফাঁকে নতুন করে ব্যান্ডেজ করে দিল সুবর্ণা। ড্রাইভার শরীফ আসার পরই সুবর্ণা বিদায় নিল এবং জানালো কাল সপরিবারে আসবে। গা কাঁপুনি দিয়ে জ্বর এসেছে হৈমির। সুবর্ণা চলে যাওয়ার পর বলে বলে উঠিয়ে অল্প খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিল। তবুও জ্বরের মাত্রা বেশি। হঠাৎই কেমন নিস্তুপ লাগছে সবকিছু। ঘুম আসছে না। পাশে মেয়েটার এভাবে পড়ে থাকা যেন হজম করতে পারছে না রুদ্র। কথা শুনতে ইচ্ছে করছে খুব। গত রাতের ঘুমের ঘুরে করা পাগলামিগুলো খুব মিস করছে। আবারও রাগ হচ্ছে তার। কেন চুপ হয়ে গেল সবকিছু? কেন হৈমি ঘুমের ঘুরে তার কাছে আসছে না? খুব কাছে কেন আসছে না? মনের সাথে যুদ্ধ করে নিজের ভেতরে সব রাগ দূরে ঠেলে দিয়ে কাঁথা সরালো রুদ্র। হৈমি ঘুমের তালে গুটিসুটি হয়ে শুয়ে রইল। তা দেখে রাগ হলো রুদ্রের, প্রচণ্ড রাগ। ঘুমের ঘরে কিসের অভিমান? কাছে কেন আসছে না? কাঁথা দিয়ে হৈমিকে ঢেকে দিল আবারও।
পাশ ফিরে শুয়ে বিড়বিড় করতে লাগলো। কেমন লাগে রুদ্র? এবার বলছো। বোরগে হাত তোলা কত জ্বালা। কি দরকার ছিল তো রিয়েক্ট করার? একটা জ্বরে কি সীমাবদ্ধ থাকা উচিত ছিল না? তুই একটু বাড়াবাড়ি করে ফেললে। ভাবনার ছেদ পড়ল হৈমির উষ্ণ হাতের পরশে। পাশ ফিরে তাকালে দেখলো হৈমি এক হাতে তার পিঠ জড়িয়ে আছে। ঠোঁটের কোলে হাসি ফুটে উঠল রুদ্রর। কাটা জায়গায় হালকা ব্যথা অনুভব হতেই আলতো করে হাত ধরে সরিয়ে দিল। তারপর হৈমির দিকে ফিরে নিজেও কাঁথার ভেতর ঢুকে পড়ল। হৈমির শরীরের সকল উষ্ণতা যেন নিজের মধ্যে অনুভব করতে পারছে সে। যেই অনুভূতিতে রয়েছে কিছু কষ্ট, কিছু সুখ। কিছু কষ্টটাকে ধ্বংস করে খুব সুখ সৃষ্টি করতে ইচ্ছে হলো তার। তাই হৈমির দিকে ঝুঁকে কপালে আলতো করে চুমু খেলো। তারপর গালে, তারপর গলার লালচে কালো দাগটাই অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। ঘুমের ঘরে নড়ে চড়ে উঠল হৈমি। রুদ্র তবুও থামল না। মন ভরে পুরো মুখ গলায় চুমু খেতে লাগলো। এভাবে একসময় হৈমির বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। ভোরের দিকে ঘুম ভেঙে যায় হৈমির। চোখ খুলে রুদ্রকে ওভাবে দেখে চমকে ওঠে। হাত দিয়ে সরাতে নিতেই রুদ্ররও ঘুম ভেঙে যায়। রুদ্র জেগে যাওয়া দেখে ভয় পায় হৈমি। ভেতর থেকে কান্না চলে আসে তার। সেই কান্না অশ্রু হয়েও ঝরে পড়তে শুরু করে। রুদ্র ভ্রুযুগল কুঁচকে কিছুক্ষণ চেয়ে সরে যায়। হৈমি ধীরভাবে উঠে বসে। আশেপাশে চেয়ে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়াতেই রুদ্র বলে, রুমের বাইরে বের হবে না। হৈমি কিছু বলল না, রুদ্রের দিকে তাকালো না অবধি। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসলো। মনে তার হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর নেই। কাল রাতের কথা মনে পড়তেই বুকটা হু হু করে উঠছে। নিজেকে বড্ড একা লাগছে। চারদিকে যেন রয়েছে শুধুই শূন্যতা। বুকের ভেতরটাও খুব খালি খালি লাগছে। বারবার মনকে প্রশ্ন করছে। মানুষ চিনতে তুই সত্যি ভুল করলি হৈমি? সারাক্ষণ বক বকিয়ে যেসব বলে যাস মানুষটাকে, মানুষটা সত্যিই তাই? 8টা বাজে। রুদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে চেয়ে দেখলো হৈমি এখনো সেখানেই বসে আছে। কাছে গিয়ে হৈমি বলে ডাকতেই হৈমি পেছন ফিরে তাকালো। তার সে চাহনি থেকে বুকের ভেতর খুব চাপ দিল রুদ্র, কিন্তু প্রকাশ করলো না। গম্ভীর গলায় বলল, উঠে রুমে এসো। হৈমি নিঃশব্দে উঠে দাঁড়ালো। যা রুদ্রের ভেতরটা একদিকে যেমন পোড়ালো, অন্যদিকে রাগিয়ে দিল ভীষণ। রুদ্রকে পাশ কাটিয়ে হৈমি চলে গেল রুমে। সারাক্ষণ বকবক করা মেয়েটার এমন নিস্তুপ আচরণ হজম করতে পারছে না রুদ্র। 2 হাত মুঠ করে হৈমির পেছন পেছন গেল। হৈমি বিছানায় বসতেই রুদ্র থেমে গেল। সেই সাথে অপ্রস্তুত হয়ে গেল দুজনাই। খানিক সময় নিয়ে রুদ্র বসলো বিছানায়। হৈমি কিছুটা সরে যেতে নিতেই রুদ্রর মেজাজ গরম হয়ে গেল। শত চেষ্টা করেও নিজের ভেতরে রুদ্রটাকে চেপে রাখতে পারল না। হৈমির পিঠে এক হাতে খুব শক্ত করে ধরে মুখোমুখি মুখ করে কঠিন স্বরে বলল, সমস্যাটা ঠিক কোথায়? এমন কেন করছো? কেন কথা বলছো না? হৈমি ভয় পেয়ে গেল আবারও। গলা দিয়ে স্বর বের করতে পারল না একটুও। চোখ বেয়ে শুধু নোনা পানি বেরিয়ে এলো। রুদ্র যেন পাগল হয়ে গেল। এক হাতে হৈমির চোখের পানি মুছে, আরেক হাতে সর্বশক্তি দিয়ে নিজের দিকে চেপে বলে যাচ্ছে, কথা বলো, কথা বলো বলছি। চুপ করে আছো কেন? হৈমি ভয়ে কাঁচুমাচু হয়ে নিচু গলায় বলল, আমি দাদুর কাছে যাব, আমি থাকবো না এখানে। হৈমি, চিৎকার করে উঠল রুদ্র। হৈমি এবার শব্দ করে কেঁদে উঠল। রুদ্রের প্রতি চাপা ভয়টা এমন পর্যায়ে চলে গেছে যে রুদ্রের সব আচরণই তার কাছে অস্বাভাবিক লাগছে। কান্নার বেগ বেড়েই চলেছে। ক্লান্ত হয়ে বলল রুদ্র। মাথা তার কাজ করছে না। ছেড়ে দিল হৈমিকে। উঠে দাঁড়ালো, সিদ্ধান্ত নিল রুম ত্যাগ করবে, অতঃপর বাড়ি। রুম ছেড়ে বেরিয়েও গেল। রুদ্র বের হওয়ার সাথে সাথেই হৈমি পাগলের মতো নিজের ফোন খুঁজতে লাগলো। বালিশের নিচে ফোন পেয়ে তাড়াতাড়ি ফোনটা নিয়ে দাদুর নাম্বার খুঁজতে লাগলো। এদিকে রুদ্র সদর দরজা অব্দি গিয়েও ফিরে এসেছে। আজকে বিয়ের অনুষ্ঠান, কত লোকজন আসবে, আজকের রাতটা নিয়ে কত শত পরিকল্পনা ছিল তার। সবকিছু এভাবে নষ্ট হয়ে যাবে না। হৈমির সাথে এখনই এই মুহূর্তে খোলাখুলি কথা বলতে হবে। সবটা জানাতে হবে হৈমিকে। সত্যিই তো, স্বামী স্ত্রীর মাঝে এত গোপনীয়তা থাকা অনুচিত। সম্পর্কের মাঝে গোপনীয়তা মানে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি। মনের ভাবনাকে শতভাগ প্রশ্রয় দিয়ে চলে যায় ওপরে। হৈমি সবে দাদুর নাম্বার ডায়াল করেছে, তখনই রুদ্র রুমে ঢুকে তাকে দেখেই ভয়ে থরথর করে কাঁপতে থাকে হৈমি। কাঁপাকাঁপিতে ফোনটাও পড়ে যায় নিচে। রুদ্র ভ্রু কুঁচকে এগিয়ে এসে ফোন তুলতেই দেখে দাদুর নাম্বার ডায়াল করেছে। তাই বলে, দাদু তো আসছে, কেন ফোন দিয়েছো এখন? আমি এখানে থাকবো না, চলে যাব আমি। আপনি খুব খারাপ, খুব খারাপ। ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে বলল হৈমি।
রুদ্র দ্রুত ফোন কেটে দিল। রাগের বশে মেঝেতে ফোনটা ছুঁড়ে ফেলল। তা দেখে হৈমির ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল। ডুকরে কেঁদে উঠল সে। কান্নার শব্দে হৈমির দিকে চেয়ে দেখল রুদ্র। এসব কি হচ্ছে বুঝতে পারছে না সে। আজকের দিনে এমনটা না হলেও তো পারত ভেবে দুহাতে নিজের চুলগুলো টেনে ধরে চিৎকার করে উঠল। কেন এমন করছো? কেন ভয় পাচ্ছ? হৈমি বিছানায় জড়সড় হয়ে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। রুদ্র চোখগুলো দেখে ভীষণ ভয় লাগছে তার। রুদ্র ধীরে ধীরে কয়েক পা এগোতেই হৈমি কেমন করে পিছিয়ে গেল। হৈমির এমন অস্বাভাবিক আচরণ দেখে রুদ্র হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হৈমির অনেকটা কাছে চলে যায়। হৈমি একদম পিছিয়ে যাওয়ার ফলে পিঠ দেওয়ালের সাথে ঠেকে পড়ল। রুদ্র এগিয়ে গিয়ে দুহাতে হৈমির গাল চেপে ধরে চোখ বন্ধ করে বলল, এমন করো না হৈমি, প্লিজ। আমাকে শান্ত থাকতে দাও। আমাকে শান্ত করো তুমি, নয়তো খারাপ কিছু ঘটে যাবে, খুব খারাপ কিছু। এমন কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠল হৈমি। মনে হতে লাগলো তার জীবনটা নরকে পরিণত হচ্ছে। যত দিন যাচ্ছে তত নরকে ডুবে যাচ্ছে সে। হৈমি, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো খুব সাহসী, কেন ভয় পাচ্ছ বলো? আমি গুন্ডা মাস্তান এসব ভেবে ভয় পাচ্ছ? ভয় পেও না, সবটা বলবো আমি তোমায়। তুমি শুধু একটু শান্ত হও। বলে আরেকটু এগিয়ে কপালে চুমু খেলো। হৈমির শরীরটা গিনগিন করে উঠল। কেন জানি রুদ্রের কথা স্পর্শ কোনো কিছুই হজম হচ্ছে না তার। তার এই অনীহা বুঝতে অসুবিধা হলো না রুদ্রের। পুরুষ মানুষের জেদ তখন আরও দ্বিগুণ বেড়ে যায় যখন নিজের করা স্পর্শে তার স্ত্রী অনীহা দেখায়। সে জেদটুকু বজায় রাখার জন্য হলো স্ত্রীর ওপর নিজের অধিকারটুকু ফলাতে পিছুপা হয় না পুরুষ মানুষ। রুদ্রও পিছুপা হলো না। সামান্য করা কপালে চুমুতে অনীহা প্রকাশ করার শাস্তি কি হতে পারে বুঝিয়ে দিল রুদ্র হৈমিকে। হৈমি নিঃশব্দে কেঁদে যাচ্ছে। তার কান্নায় রুদ্রর রাগ তরতর করে বেড়ে চলেছে। যদি দিন না হতো আর আজ অনুষ্ঠান না থাকতো তাহলে আজ পুরোপুরি অধিকার সে ফলাতো। কিন্তু প্রথম অবস্থায় এভাবে কিছু পেতে চায় না, তাই শুধু কিস করে রাগ দমন করতে পারল না। হৈমির কামিজের এক পাট উঠিয়ে পেটে সজোরে এক কামড় দিল। চাপা আর্তনাদ করে উঠল হৈমি। চোখ তুলে তাকালো রুদ্র। হৈমির মুখটা দেখে মনে হলো কি করছে সে এসব। নিজের রাগ কেন নিয়ন্ত্রণ করতে পারছে না। যত যাই হোক, হৈমি তো তার মতো বুঝদার নয়। তাহলে সেও কেন এমন অবুঝ হচ্ছে, এমন পাগলামি করছে? না, যেভাবেই হোক রাগটা নিয়ন্ত্রণে আনতেই হবে তাকে, নয়তো কিচ্ছু সমাধান হবে না। হৈমিকে কোলে তুলে নিয়ে বাথরুমে ঢুকে গেল রুদ্র। ঝর্ণা জোরে দিয়ে একসাথে ভিজতে শুরু করলো দুজনে। এদিকে পার্লারের লোক এসে হাজির, অথচ বরকনের পাত্তা নেই। কেউ সাহস করে ডাকতেও আসছে না। বাধ্য হয়ে সুরভি বেগমই ডাক দিলেন, কিন্তু ভেতর থেকে সাড়া পেলেন না। তাই ফিরে গিয়ে রাধীবকে বলেন রুদ্রকে ফোন করতে। রুদ্র শাওয়ার নিয়ে তোয়ালে পরে বেরিয়ে এসে হৈমির জামা কাপড় সাথে তার নিজের কাপড় নিয়েও আবার ভেতরে ঢুকে পড়ল। নিজে পোশাক পরে উজু করে নিয়ে হৈমিকে পোশাক পরে উজু করে বের হতে বলে নিজে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য দুজন একসাথে ফজরের কাজা নামাজ আদায় করা, তারপর 2 রাকাত নফল নামাজও আদায় করা। রাসূলুল্লাহ বলেছেন, রাগ আসে শয়তানের কাছ থেকে। শয়তান আগুনের তৈরি, আর আগুন নিভাতে লাগে পানি। তাই যখন তোমরা রেগে যাবে তখন অজু করে নেবে। আর মুসলিম শরীফের এক হাদিসে আছে, রাসূলুল্লাহ বলেছেন যে রাগের সময় নিজেকে সামলে নিতে পারে সেই প্রকৃত বাহাদুর। আরেক হাদিসে বলা হয়েছে, রাগ দেখানোর সক্ষমতা থাকা সত্ত্বেও যে তা নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন পুরস্কৃত করবেন। ছোটবেলা থেকে রুদ্র নামাজ পড়ে। তার মধ্যে ভালো গুণ খারাপ গুণ উভয়ই রয়েছে। তবে সে সবসময় ওপরওয়ালায় বিশ্বাসী। নিজের যেটুকু ভুল রয়েছে সেটুকু শোধরাবে সে, কিন্তু তার জন্য নিজের অর্ধাঙ্গিনীর ভুলটা ভাঙিয়ে দিতে হবে। তার অর্ধেক অঙ্গই যদি ঠিক না থাকে তাহলে তার জীবন কি করে সঠিকভাবে এগোবে। জায়নামাজ বিছিয়ে দাঁড়াতে যাবে তখনই ফোন বেজে ওঠে। হৈমি চুপচাপ মাথায় কাপড় দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে জায়নামাজে দাঁড়িয়েছে। রুদ্র বলল, ওয়েট করো, একসাথে শুরু করব। বলে গিয়ে ফোন রিসিভ করলো। রাধীব কি বলল বোঝা গেল না। রুদ্র বলল, 20 মিনিট পর আসছে, বলে দাও সবাইকে। ফোন রেখে হৈমির পাশে দাঁড়ালো। হৈমি চুপ থাকলেও তার নিঃশ্বাসের চঞ্চলতা ঠিক বুঝতে পারছে রুদ্র, কিন্তু কিছু বলল না। একসাথে নামাজ পড়ে নিয়ে জায়নামাজ যথাস্থানে রেখে বিছানায় গিয়ে বসলো। আর হৈমিকে ইশারা করলো পাশে বসতে। হৈমির ভয় যে অনেকটাই কেটে গেছে বেশ বুঝলো রুদ্র। মনে মনে হাসলো খুব। স্বামী স্ত্রীর মাঝে যখন শয়তান ঢুকে যায় তখনই তাদের মধ্যে শুরু হয় বাড়াবাড়ি রকমের ঝগড়া বিবাদ। আর এসব ঝগড়া বিবাদ মেটানোর কর্তব্য একজন স্বামীরই হওয়া উচিত। কারণ স্বামী স্ত্রীর মাঝে শয়তানের ঝগড়া লাগিয়ে দেয় যাতে তারা একজন থেকে আরেকজন পৃথক হয়ে যায়।
তুমি যদি তাকে সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি একেবারে ছেড়ে দাও তাহলে সে বেঁকেই থাকবে। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী স্ত্রীলোকেদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে। তাদের আচরণের মাঝে কিছুটা বক্রতা থাকবেই। অপরদিকে কেউ সেই বক্রতাকে একেবারে সোজা করার কল্পনা করা নিষ্ফল ও অলীক ধারণা। সেরকম কিছুতেই তা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে বলে হাদিসে সতর্ক করা হয়েছে। তাই নারী তথা স্ত্রীর বক্রতাকে মেনে নিয়েই হেকমত ও কৌশলের সাথে ঠান্ডা মাথায় বুঝিয়ে তাদেরকে মানিয়ে নিয়ে ঘর সংসার চালিয়ে যাওয়াই স্বামীর কর্তব্য। রুদ্র শান্ত ভঙ্গিতে ঠান্ডা মাথায় সবটা ঠিক করার চেষ্টা করছে, যদিও তার ভুল একটাই, তা হলো নিজের পেশার গোপনীয়তা রাখা। হৈমির এক হাত চেপে ধরল রুদ্র। হৈমির চোখ দুটো পানিতে টলমল করছে। সেদিকে পাত্তা না দিয়ে বলল, আমি এনএসআইতে আছি 3 বছর যাবৎ। চোখ তুলে তাকালো হৈমি, যার অর্থ সে কিছুই বোঝেনি। রুদ্র খানিক সময় নিয়ে বলল, তুমি হয়তো জানো না, আমি অনার্স কমপ্লিট করার পর শখ করে পুলিশে আবেদন করি, তারপর ট্রেনিংয়ে চলে যাই। বাড়ির সবাই জানে আমি পড়াশোনা চলাকালীন পুলিশের জব নিয়েছিলাম। একটা সময় সে জবটা ছেড়েও দেই। এর বাইরে কেউ কিচ্ছু জানতো না, এখনো জানে না, শুধুমাত্র বাবা ছাড়া। উনি জেনেছে তাও খুব অল্প দিন হলো। আমি চাইনি আমার প্রফেশন বিষয়ে কাউকে জানাতে। গোপনীয়তা বজায় রেখে কাজ করতে করতে এর মধ্যেই ডুবে গেছে আমি। মনে হয় কি দরকার সবাইকে জানানোর? তাছাড়া আমার প্রফেশন সম্পর্কে কেউ জানে না বলেই হয়তো আমি মানুষের মতলব খুব সহজে ধরে ফেলতে পারি। যদি জানতো তাহলে আমার কাছে তারা যেভাবে নিজেদের প্রকাশ করে, যেভাবে মিশে, সেভাবেই হয়তো মিশত না, আর আমি আমার নিজের কাজে সফলতা পেতাম না খুব একটা। তো যাই হোক, সময় কম, অল্প সময়ে আমার গাধি বউটাকে বোঝাতে চাই। আর হ্যাঁ, পুলিশের জবটা ছাড়ার কারণ ছিল এনএসআইতে জয়েন করা। হৈমি ভ্রু কুঁচকে তাকালো। তা দেখে রুদ্র দুষ্টু হাসি হাসলো আর বলল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সি, সাধারণত এনএসআই নামেই পরিচিত। এনএসআই গণযাত্রী বাংলাদেশ সরকারের প্রধান গোয়েন্দা সংস্থানে আছি আমি। হৈমির চোখ দুটো বড় বড় হয়ে গেল। বিস্ময় চোখে চেয়ে দেখতে লাগলো রুদ্রকে। রুদ্র বাঁকা হেসে বলল, কি ভয় পেয়ে গেলে? ভয় পাওয়ার কিছুই নেই, বরং গর্ব করা উচিত তোমার হাজব্যান্ডকে নিয়ে। কি সৌভাগ্য তোমার, তাই না? তোমার মতো মাথামোটার কপালে এমন ইন্টেলিজেন্ট জামাই জুড়েছে। হৈমি খেপে গিয়ে হাত ছাড়াতে নিতেই রুদ্র এক টান দিয়ে নিজের ওপরে ফেলল। টান সামলাতে না পেরে দু কাঁধে খামচে ধরল হৈমি। রুদ্র এক হাতে পেট জড়িয়ে ঘাড়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। হৈমি সরে যেতে নিয়েও পারল না। রুদ্র জড়িয়ে ধরে বলল, চুপ করে থাকো, এখানটা আমার কথা এখনো শেষ হয়নি। একদম নড়াচড়া করবে না, তাহলে বুকের ভিতরে এমনভাবে চেপে ধরবো যে আমার বুকেই তোমার মরণ হবে।